ভাই ভিনটেজ কার দেখতে দেখতে আমরা এখন রাইড করছি। দেখো আমার মনে হয় না এর ভিতরকার ইঞ্জিন আর পুরোনো দিনের আছে, শুধু খোলটাই রয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এ কমপ্লিটলি নিউ এপিসোড ইন মিসিং গ্যাস ইউটিউব চ্যানেল। গতকাল মানে 30শে নভেম্বর আমি রানাঘাট থেকে রাইড শুরু করে এসে পৌঁছেছি শিলিগুড়ি। আজকে মানে 1 ডিসেম্বর 2025, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাজলডোবা তিস্তা ব্যারাজ। এদিকে এসো। এই হচ্ছে সেই বিখ্যাত তিস্তা নদী, উত্তরবঙ্গের প্রধান নদী, এবং পিছন দিকে আমার বাঁ দিকে রয়েছে এন্টায়ার গাজলডোবা ব্যারাজ। তো আমি এখানে কেন এসেছি দেখো, আজকে আমি যেতে চলেছি বনবিলাস রিসর্ট। এটা কোথায়? এটা হলো মূর্তিতে। চালসা থেকে মূর্তির দিকে যেতে এই রিসর্টটা পড়ে। এটি একটি দারুণ রিসর্ট, এবং আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে মূর্তির সম্বন্ধে ডিটেলস ইনফরমেশান দেবো। কীভাবে তোমরা মূর্তি পৌঁছাবে, ওখানে দেখার কি আছে, তোমরা ওখানে মানে বনবিলাস রিসর্টে তোমরা কীরকম সার্ভিস পাবে, ওখানে থাকার এক্সপিরিয়েন্স কেমন, সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো কিভাবে আমরা মূর্তি যাচ্ছি সেটা তোমাদেরকে আগে বলে নিই। দেখো, আমি কালকে ছিলাম হাঁসকুয়ায়। হাঁসকুয়া হলো বাগডোগরার ভিতরে একটা গ্রাম। তো বাগডোগরা থেকে ঘোষপুকুর হয়ে, ফুলবাড়ি হয়ে, গাজলডোবা হয়ে আমরা পৌঁছাবো ওদলাবাড়ি। ওদলাবাড়ি থেকে চালসা মোড় পৌঁছাবো, এবং চালসা মোড় থেকে ডান দিকে টার্ন নিয়ে আমরা ঢুকবো মূর্তির দিকে। এই রাস্তাটা হলো সবথেকে কম জ্যাম যুক্ত রাস্তা। শিলিগুড়িতে অন্যান্য সমস্ত রাস্তায় প্রচণ্ড জ্যাম হয়। সেবক রোড দিয়ে তোমরা যদি আসো তাহলে শালুগাড়া পর্যন্ত তোমরা জ্যাম পাবে, বাট এই গাজলডোবা রাস্তায় কিন্তু সেরকম কোনো জ্যাম থাকে না। এবং এই রাস্তাটা কিন্তু কখনো জঙ্গল, কখনো চা বাগান, কখনো নদীর পাড় দিয়ে যায় বলে প্রচণ্ড সিনিক রাস্তা। হয়তো সময়টা একটু বেশি লাগে, দূরত্ব হয়তো একটু বেড়ে যায়, বাট এই দিকের জার্নিটা অনেক বেশি শান্তিময় হয়। 4 হুইলার এবং 2 হুইলার নিয়ে এলে এই রাস্তাটাই তোমাদের জন্য পারফেক্ট হতে চলেছে। শিলিগুড়ির ভিতরে ঢুকতে হবে না, শিলিগুড়ির বাইরে দিয়েই তোমরা বেরিয়ে যেতে পারবে। যারা ট্রেনে করে আসবে তারা কিভাবে আসবে? তারা সোজা চলে আসবে মালবাজার স্টেশন, এবং মালবাজার স্টেশন থেকে হোটেলের পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটির মাধ্যমে তোমরা কিন্তু হোটেলে পৌঁছে যেতে পারবে। তো চলো এবার রুস্তমকে নিয়ে রাইড শুরু করি, এবং তোমাদেরকে দেখাই যে এই গাজলডোবার রুট দিয়ে মূর্তি গেলে তোমরা কত সুন্দর সুন্দর ভিউ পাবে। লেটস বিগিন দ্য জার্নি। রাইড শুরু করার সঙ্গে সঙ্গেই একটা কথা মনে পড়ে গেল যে আরও একটা রাস্তা আছে যেটা দিয়ে তোমরা মূর্তি পৌঁছাতে পারবে, এবং সেটা হলো এই গাজলডোবা থেকে সোজা লাটাগুড়ি হয়ে। ওদলাবাড়ি যেতে হবে না, তার ওদলাবাড়ির মানে না গিয়েও লাটাগুড়ি দিয়েও মূর্তি যাওয়া যায়। এবং এই রাস্তাটা পুরোটাই ফরেস্ট রেঞ্জের মধ্য দিয়ে। তো আমি এখন ডিসিশন নিলাম যে ওদলাবাড়ি দিয়ে না গিয়ে আমি এই পিছনের রাস্তাটা দিয়ে যাব। এই রাস্তাটা দিয়ে যেতে গেলে 4 কিলোমিটার রাস্তা বেশি হয়, বাট রাস্তাটা এতটাই সিনিক যে তোমার এই 4 কিলোমিটার পুরো মানে পুষিয়ে যাবে আর কি। গাজলডোবার আশপাশে দেখতে পাচ্ছি নতুন নতুন বেশ কয়েকটা রেস্টুরেন্ট হয়েছে। যেমন এই পাশে এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে, বেশ ভালো। ওই কারণ ডান দিকে যেখানে আগে গাজলডোবার মেন বাজার ছিল, ওখানটায় এত বেশি গ্যাঞ্জাম হয় না, এত বেশি ভিড় হয় ওখানে, যে তার থেকে এই পার্টটা অনেক বেশি হালকা থাকে। রোড কন্ডিশনের কথা যদি তুমি বলো তাহলে বলবো যে দেখো, রাস্তা কিন্তু খুব সুন্দর। দেখতেই পাচ্ছ রাস্তার কোয়ালিটি। যেহেতু এখানে বড় গাড়ির লোড নেই অতটা, তাই এই রাস্তা ম্যাক্সিমাম সময় ভালোই থাকে। তবে হ্যাঁ, মানে রাত্রিবেলায় কিন্তু লেট নাইটে এই রাস্তা অতটা সেফ নয়, কারণ পুরো রাস্তাটাই যেহেতু জঙ্গলের মধ্যে দিয়ে, সেহেতু যখন তখন কিন্তু এখানে ওয়াইল্ড অ্যানিম্যাল ঘোরাফেরা করতে পারে। তো সেই রাত্রিবেলা বেশি লেট নাইটে এই রাস্তা দিয়ে না যাওয়াই ভালো। আমার ঘড়ির কাটায় এখন সময় 2:36, আর আমি শুরু করলাম গাজলডোবা থেকে। দেখা যাক মূর্তি পৌঁছাতে কতক্ষণ লাগে লাটাগুড়ি দিয়ে। দেখো এই যে মোড়টা, এটা ঠিক গাজলডোবা পার করেই প্রথম মোড়। এই মোড় থেকে বাঁদিক দিয়ে গেলে তুমি সোজা পৌঁছে যাবে গাজলডোবা গ্রাম, এবং সেই গ্রাম দিয়ে তুমি পৌঁছে যাবে সোজা ওদলাবাড়ি। এখান থেকে ওদলাবাড়ির দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার, বাট আমরা ওদিকে যাব না, আমরা সোজা যাব।
জাংশনটায় পৌঁছে গেছি। দেখো এখান থেকে ডান দিকে গেলে ক্রান্তি, কিন্তু ডান দিকে তোমরা যাবে না, বাঁ দিকেও যাবে না, লাটাগুড়ির জন্য দেখো সোজা যেতে হবে। তো কোনো দিকে টার্ন না নিয়ে একদম সোজা যাওয়া শুরু করবে। তো ক্রান্তি মোড়ের পরে এখানে আসবে হচ্ছে ছাত্রা ব্রিজ, বাট এই ছাত্রা ব্রিজেও আমরা ঢুকবো না, আমরা এখান থেকেও সোজাই যাব। এই রাস্তাটা মধ্যে কথা ছাড়া যাবে না। এদিক দিয়ে গেলে তোমরা সোজা একদম ওই একদম ওদলাবাড়ির ওই রাস্তায়, মানে মালবাজারের রাস্তায় উঠে যাবে। এদিক থেকেও যাওয়া যায় না তা না, এদিকেও যাওয়া যাবে, বাট আমি এখান দিয়ে এই কারণেই যাব, কারণ এখানে একদম নিরিবিলির মধ্যে দিয়ে আমি সুন্দরভাবে আরামসে রাইড করতে করতে যেতে পারবো। তো এখানে আমি আরও একটা জাংশনে চলে এসেছি এবং এখানে দেখো বোর্ড দেওয়া আছে লাটাগুড়ি ডান দিকে যেতে হবে 9.3 কিলোমিটার। এইবার আমরা এখান থেকে লাটাগুড়ির জন্য ডান দিকে ঘুরবো 9.3 কিলোমিটার অন দিস রুট। ওকে, এই রাস্তাটা কিছুটা তোমরা যানবাহন দেখতে পাবে, তার কারণ এটাই এখান থেকে ডাইরেক্ট চালসা কানেক্ট করছে। আর ভিতরে বেশ কয়েকটা গ্রাম আছে যার মেন যোগাযোগ ব্যবস্থাই হলো বাস। রাস্তার কন্ডিশন ঠিকঠাক, কিছু কিছু জায়গায় মাঝে মাঝে ভাঙাচোরা পাচ্ছি, বাট ম্যাক্সিমামটাই ভালো। দেখো রায়মস পাবলিক স্কুল। ওকে, এই রাস্তাটা বেশ চওড়া। কোনোভাবেই কিন্তু এই মেন রোডটাকে তোমরা ছাড়বে না, এরকম কোনো ভিতরের রোডে ঢুকবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে রাস্তা। এই মেন রোডটাকেই সঙ্গে নিয়ে তোমরা চলবে। আমরা একটা মোড়ে এসে পৌঁছেছি। এই মোড়টার নাম হলো ক্রান্তি মোড়। এই যে ডান দিকের রাস্তাটা, এই গাড়িটা গিয়ে যে রাস্তায় উঠছে এটা হচ্ছে NH31, মানে আমরা এখন গিয়ে NH31-এ মিশবো। এই রাস্তাটা ডান দিকে সোজা চলে গেছে জলপাইগুড়ি হয়ে কোচবিহার। এখান থেকে জলপাইগুড়ি 20 কিলোমিটার মতন দূরত্ব, আর কোচবিহার প্রায় 90 কিলোমিটার মতন দূরত্ব। সোজাই আবার এই রাস্তাটা চলে গেছে চালসা মোড়। এটাই হচ্ছে লাটাগুড়ি রেঞ্জ, এবং একটু পরেই দেখতে পাবে জঙ্গল শুরু হয়ে যাবে। লাটাগুড়ি গরুমারা অভয়ারণ্যের গেট তোমরা দেখতে পাবে। সব মিলিয়ে এইবার আমরা আস্তে আস্তে একটা ফরেস্ট রেঞ্জের ভিতরে ঢুকতে চলেছি। এখানকার মানুষের উপর আমার খুব হিংসা হয়, কারণ এখানকার মানুষদের জীবনযাত্রা খুব শান্ত। তবে হ্যাঁ, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু ফেসিলিটি অনেক কম, হসপিটাল কম, স্কুলস কম, কলেজেস সেরকম, মেডিকেল কলেজ সেরকম নেই। কোথাও গিয়ে উত্তরবঙ্গের মানুষ কিন্তু ব্রাত্য হয়ে গেছে। আই লাভ লাটাগুড়ি, সেটা নষ্ট হয়ে গেছে মেনটেনেন্সের অভাবে। এইবার আমি উঠে যাচ্ছি একদম ফ্লাইওভারের উপর, যে ফ্লাইওভারে গরু ঘুরে বেড়ায়, এই বন্য গরু, ওয়াইল্ড কাউ। 40 এখানে স্পিড লিমিট, বাট এই রাস্তায় 40-তে নিজেকে আটকে রাখা খুব কঠিন। ওকে, জাস্ট চেক করো গাইস, রাস্তাটা চেক করো, নতুন ওপেন হয়েছে, দুপাশে ফরেস্ট, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। অদ্ভুত অনুভূতি। অরণ্যের কোলে আমরা পৌঁছে গেছি। ওকে, অরণ্যের কোলে। তবে হ্যাঁ, অরণ্যের কোলে পৌঁছে অরণ্যে রোদনও করবো না, অরণ্যে আস্ফালনও করবো না, অরণ্যে অনুভব করব স্বাধীনতা, অনুভব করব ফ্রিডম, অনুভব করব জীবনকে, অনুভব করব এই প্রকৃতিকে। ক্যানোপিটা কি সুন্দর লাগছে গাইস, সামনে জাস্ট দেখো। আর এই আমরা ঢুকে গেলাম একদম জঙ্গলের মধ্যে গাইস। 1, 2, 3, ওয়েলকাম টু দ্য জঙ্গল অফ লাটাগুড়ি গাইস। গরুমারা অভয়ারণ্যে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিস ইজ সামথিং আই লাভ টু সি, আই লাভ টু লিভ উইথ দিস নেচার। মানে এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর জঙ্গল, ভাই সাহেব। ও, আমার জীবনটা হয়তো অন্যরকমই হতো যদি আমি এইখানে না আসতে পারতাম। এইখানে না এলে প্রকৃতি এত সুন্দর আমি কখনো জানতেই পারতাম না। चालसा मोड़ एखान থেকে 17 किलोमीटर। ओके, सो एक फ़ोटो तो यहाँ पे बनता है गाइज। हाँ, एक फ़ोटो तो बनता है। फ़ोटो मैं अपलोड करूँगा अपने इंस्टाग्राम प्रोफाइल में, राइडर रॉकी ऑफिशियल में। यहाँ पे लिखा हुआ आ रहा होगा। আপনারা যদি এখনও পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন তো ফলো করে নিন, কারণ তোর 4 ভিডিও আছে ওখানে, ঠিক আছে? রিল পোস্ট, দারুণ 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 পোস্ট, দারুণ দারুণ রিল তোমরা ওখানে দেখতে পাবে।
ওকে, একদম ঘন জঙ্গল ভাই, কোথাও চিতামিতা চলে আসবে না তো? ভয় লাগছে। এইখানে একটা মন্দির আছে, এই যে মন্দির, এটা কি মন্দির দাদা? মহাকাল মন্দির? হ্যাঁ, ভাবনি ঝোড়া। আসলে হেলমেট পরে আছি তো আমরা, শিলিগুড়ি থেকে। বেশ খুব সুন্দর লাগলো প্রসাদটা খেতে। জয় বলে শঙ্কর, মহাকাল মন্দিরের প্রসাদ কপালে ছিল, আজকে পেয়ে গেলাম। সাফারি দেখতে যাওয়ার জিপ, আর এটাই হলো গরুমারা ন্যাশনাল পার্কের মেন গেট। কালকে হয়তো আমরা সাফারি করব, সকালবেলা আর্লি মর্নিংয়ে সাফারিটা করব। আর্লি মর্নিংয়ে দেখতে পাওয়ার খুব সুযোগ থাকে, আর এই সন্ধ্যেবেলা সাফারিটা দেখতে পাওয়ার সুযোগ থাকে। এটা হচ্ছে বড় দিঘি টি এস্টেট, চালসা এখান থেকে আর 9 কিলোমিটার, মালবাজার 16 কিলোমিটার। তো ভাই ম্যাপে দেখাচ্ছে সামনে থেকে রাইট টার্ন নিতে হবে। আর এই দেখো এখানে একটা বোর্ডও দেওয়া আছে, বনবিলাস ফ্যামিলি ট্যুরিজম। তো এখান থেকে আমাদের ডান দিকে টার্ন নিতে হবে। এই যে এখানে একটা বাস স্ট্যান্ড আছে, এই বাস স্ট্যান্ডটা তোমাদের পয়েন্ট হতে পারে, ল্যান্ডমার্ক হতে পারে। তো এখান থেকে ডান দিকে নিলাম। ডান দিকে প্রথম যেটা দেখছি এটা গ্রিন ভিস্তা রিসর্ট, বাট এটা নয়, আমরা এগিয়ে যাব সোজা। এখান থেকে আর ওই যে এই যে ওয়াচ টাওয়ার দেওয়া যে প্রপার্টিটা, এখানে দেখতে পাচ্ছি ওয়েলকাম টু চালসা ইউথ হোস্টেল, চালসা যুব আবাস। এখানে কিন্তু এটা তৈরি হচ্ছে, চালসা যুব আবাস। তার বলতে পারো ঠিক অপোজিটে এই যে বনবিলাস ফ্যামিলি ট্যুরিজম, একদম জঙ্গলের মাঝে। পিছন দিকে জঙ্গল, উল্টো দিকে ক্ষেত। এখান থেকে ডান দিকে বনবিলাস। কোথায় পার্কিং হবে? আচ্ছা, পার্কিং এর অনেক বড় জায়গা আছে। কৌশিক দা, তাই তো? কৌশিক দা, নমস্কার। দাদার নাম? সৌমেন দা। ওকে, তো এই কৌশিক দা আর সৌমেন দা দুজনেই হচ্ছে এখানকার ওনার, তাই তো? ফার্স্ট লুক দাদা যেটা বলবো সত্যিকারে অসম, মানে সব থেকে ভালো যেটা লাগছে ফুলের গাছটা, খুব ভালো লাগছে। তো আমরা অলরেডি পৌঁছে গেছি বনবিলাস ফ্যামিলি রিসর্টে। তো তোমাদের আরও ভালো করে পুরোটা ঘুরে দেখাবো, তবে একটুখানি কথা বলে নিই তারপর। বনবিলাসে তো পৌঁছেই গেছি, তো চলো এবার তোমাদের আমাদের কটেজটা দেখিয়ে দিই। আমরা আছি বনবিলাসের কটেজ নম্বর 5-এ। যদি তোমরা ভালো করে দেখো তাহলে দেখতে পাবে যে এই পুরো বিল্ডিংটাতে মোট 4টে রুম আছে। ওকে, নিচের রুমগুলো হচ্ছে ট্রিপল বেডেড, আর উপরের রুমগুলো হচ্ছে ডাবল বেডেড। তো আমার রুম হচ্ছে এইটা, কটেজ নম্বর 5। সবার আগে দেখতে পাচ্ছ এখানে সুন্দর একটা সামনে বারান্দা মতন রয়েছে। এই আমি ঢুকলাম, ঢুকে নিয়ে একটা কুইন সাইজ বেড, তার পাশে একটা সিঙ্গেল বেড রয়েছে, পাশেই জানলা রয়েছে, এসির ব্যবস্থা আছে, এবং জানলা থেকে কিন্তু খুব সুন্দর জঙ্গলের ভিউ, চা বাগানের ভিউ সব কিছু তোমরা দেখতে পাবে। সানসেট হচ্ছে এইদিকে, দেখো কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার। এইখানে একটা টি টেবিল, বসার জন্য 2টো চেয়ার, এবং পিছনের দিকে এখানে রয়েছে মস্ত বড় লাগেজ সেকশন। মানে এইখানে তোমরা তোমাদের জামা কাপড় রাখতে পারবে, এখানে তোমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস রাখতে পারবে, এটাও তোমরা টাওয়েল অ্যামিনিটিস রাখার জন্য ইউজ করতে পারবে। আর নিচে দেখো রয়েছে ভাই ভরা রয়েছে চা। আমি চা খেতে খুব ভালোবাসি, চায়ের জায়গায় এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চা, হট ক্যাটেল, চা, দুধ সব কিছু অ্যাভেলেবেল রয়েছে, জল রয়েছে, সব কিছু রয়েছে। এখানে রয়েছে একটা সুন্দর ড্রেসিং টেবিল, যেখানে দেখে তোমরা কিন্তু নিজেদেরকে ড্রেস করতে পারবে। আর এই হলো এখানকার ওয়াশরুম। কত বড় একটা গোটা রুমের সাইজের একটা ওয়াশরুম উইথ 24 আওয়ার্স রানিং হট ওয়াটার। দেখতে পাচ্ছ একদম স্যানিটাইজড কমোড রয়েছে, এবং এখানে রয়েছে বেসিন, এবং এখানেও কিছু অ্যামিনিটিস রয়েছে। এখানে দেখো রয়েছে শাওয়ার ক্যাপ, এখানে রয়েছে পুরো ডেন্টাল কিট, পিছনে রয়েছে চিরুনি, আর এখানে রয়েছে ময়েশ্চারাইজার এবং বিভিন্ন ক্রিম। তো এই হচ্ছে বনবিলাসের রুম।
আর দেখো আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এখানে একটা ফ্রিজার রয়েছে। এটা কিন্তু কোনো আলাদা চার্জের জন্য তোমাদের পে করতে হয় না, কমপ্লিটলি কমপ্লিমেন্টারি উইথ ইয়োর রুম। সো এই হচ্ছে ওয়ানবিলাসের কটেজ নাম্বার 5। কটেজ নাম্বার 5। সো বুঝতে পারছো তো আমাদের আজকের স্টেটা কতটা ফাটাফাটি হতে চলেছে। আর আমার বারান্দা থেকে এই মুহূর্তে ঠিক এই রকম একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। এখানেও ডান পাশেও 3-4টে পরপর রুম রয়েছে, আর ওইটা হচ্ছে ডাইনিং। আর এই পাশটাতে একটা দারুণ জিনিস আছে যেটা একটু পরে আমি তোমাদের দেখাবো। খুব সুন্দর জিনিস রয়েছে একটা গরমকালে মজা করার জন্য। ঘড়ির কাঁটায় সময় 4:05। অলরেডি লাঞ্চের টাইম পেরিয়ে গেছে, বাট নেচার দেখতে দেখতে এখানে আস্তে আস্তে এমন মোহিত হয়ে গেছিলাম যে খাওয়ার কথাই মনে নেই। তো বনবিলাসে এসে এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চে এত আইটেম দিয়েছে যে বলতে গেলে 1 মিনিট সময় লাগবে। সবার আগে ভাত আছে, ডাল আছে, মাছ আছে, এখানে একটা সবজি রয়েছে, মোস্ট প্রবাবলি এটা ফুলকপির সবজি, ওকে। আর এখানে রয়েছে আলু ভাজি। সব মিলিয়ে আজকের লাঞ্চটা কিন্তু সর্টেড। এবার খেতে খেতে বলবো টেস্টটা কেমন। যা যা মেনু আজকে হয়েছে না ভাই, সব আমার প্রিয়। মানে ডাল, আলু ভাজা আর ফুলকপির সবজি, এটা হলে আমার মাছ মাংস আর কিছু লাগে না। আর রান্নাগুলো দেখেই মনে হচ্ছে ভাই ফাটাফাটি হবে খেতে। আপাতত আমি তো আর ওয়েট না করে শুরু করে দিচ্ছি ভাই। একদম বাঙালি রান্না। এখানে ঘুরতে গেলে একদম পিওর বাঙালি রান্না পাবে। সময় হয়ে গেছে 8:14, আর এখন একটু স্ন্যাক্সের পালা। দেখো একটু বিকেল বিকেল লাঞ্চ করেছি তোমরা সবাই জানো, কিন্তু এখন একটু খিদে খিদে পাচ্ছে। লাঞ্চ করে নিয়ে আমি একটু এডিটিং আর প্রসেসিংয়ের কাজ করছিলাম। ইনস্টাগ্রাম, ফেসবুক সমস্ত জায়গায় ভিডিওস আপলোড করছিলাম। আর এইবারে যা ভিডিও এডিটিং হচ্ছে সব কিন্তু করছে আমাদের ল্যাপটপে, পুরো এডিটিং হচ্ছে। এখানে ড্রোনের ব্যাটারি, গিম্বল বাগেরা সব কিছু চার্জ হচ্ছে। আর ওইখানে চলে এসছে স্ন্যাক্স। ঠিক আছে, তোমাদেরকে দেখাই স্ন্যাক্সে কি আছে। আমরা একটু অনিয়ন পকোড়া বলেছি। স্ন্যাক্স সার্ভ করছে কত সুন্দরভাবে, দেখো এই যে অনিয়ন পকোড়া আর সঙ্গে টমেটো সস। এখন একটুখানি খাবার খেতে হবে, বাট তার আগে তোমাদের একটু বাইরের ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রপার্টির ভিউ। কুয়াশা পড়ছে, একটা দারুণ দারুণ ভাইবওয়ালা ওয়েদার লাগছে। আর বাইরে থেকে আমাদের কটেজটাকে কীরকম দেখতে লাগছে দেখো। এই হচ্ছে আমাদের কটেজ। রান্নাবান্না এখানকার খুবই ভালো, তাই আমি ড্যাম কনফিডেন্ট যে অনিয়ন পকোড়া খেতে খুব ভালো হবে। একটু খেয়ে নিই স্ন্যাক্স, তারপরে তোমাদের সাথে দেখা করবো একদম ডিনারের টেবিলে। সন্ধ্যেবেলায় এখানে গল্প গুজব করা, বনফায়ার করা ছাড়া আর বিশেষ কিছু করার মতন নেই, তাই বিশেষ কিছু দেখানোর মতন নেই। তবে হ্যাঁ, কাল সকালবেলায় থেকে কিন্তু তোমাদের জন্য চমক থাকবে। সো ব্লগে থাকো, স্কিপ করো না। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমরা যাব জঙ্গল সাফারি, তারপরে মূর্তি নদীর ধারে, তারপরে ব্রেকফাস্ট। ওকে, সো ঘোরাফেরা আগে, তারপরে খাওয়া দাওয়া। আগেরবার দেখা হয়েছিল খাওয়ার টেবিলে, আবার দেখা হলো খাওয়ার টেবিলে। আগেরবার খাচ্ছিলাম পকোড়া, এবার করবো ডিনার। 10:15 বাজে, অনেকটা রাত হয়ে গেছে। এডিটিং করতে করতে কখন সময় কেটে গেছে বুঝতে পারিনি। আমি এডিট করছি শর্টস আর ছবি, আর মাইতি এডিট করছে আমার ব্লগস। এনিওয়েজ, সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, সাফারি যেতে হবে। তবে ডিনারটা না দেখালেই নয়। আবারও বলে রাখি, দুপুরবেলা খাবার খেয়েছি, খুব সুন্দর টেস্ট ছিল। আর আশা করছি রাতেও খাবার খুব ভালোই হবে। এখানকার কিন্তু খাবারগুলো সব আলা কার্টে, মানে এখানে মেনু দিয়ে দিয়েছে এবং সেই মেনু দেখে তোমরা খাবার অর্ডার করতে পারো। এখানে যে রুমের ট্যারিফ রয়েছে তার মধ্যে ব্রেকফাস্টটা ইনক্লুডেড থাকে কমপ্লিমেন্টারি ওয়েতে। সেখানে তুমি অপশনাল থাকবে অনেক কিছু, যেমন তুমি চাইলে ব্রেড টোস্ট নিতে পারো, ব্রেড জ্যাম নিতে পারো, পুরি নিতে পারো, সো এক্সেট্রা এক্সেট্রা। দেখে নিই এখানে ডিনারে কী আছে। ফার্স্টেই দেখাবো ভাত, এখানে রয়েছে ডাল, এটাতে কি আছে, আবার ভাত, এক্সট্রা ভাত যদি লাগে,
এটা রয়েছে চিকেন। আচ্ছা, মাইতি নিরামিষ খায়, তাই ওর জন্য এখানে রয়েছে পনিরের সবজি। ওকে, সো খুব ছিমছাম খাওয়া দাওয়া। আই এম ভেরি হ্যাপি উইথ দ্য ফুড। রাত্রিবেলা আমি খুব বেশি খাই না, অল্প দুমুটো ভাত খাবো, ব্যাস ওইটুকুই। আর তারপরে টান শুয়ে পড়বো। তোমাদের সাথে দেখা হবে আবার সকালবেলায়। আমরা আছি বনবিলাস মূর্তিতে, একটা ফ্যামিলি রিসর্টে। অলরেডি তোমাদেরকে সন্ধেবেলার ড্রোন শট দেখানো হয়েছে। কালকে সকালবেলায় সাফারি থেকে এসে তারপরে আমি আবার এখানে ড্রোন উড়াবো, তখন তোমাদের আরও ভালো করে ড্রোন শট দেখাবো। তো আপাতত খেয়ে নিয়ে শুতে যাব। সো এখনকার মতন টাটা, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা। কটা বাজে বলো তো? সকাল 5:39 বাজে। ঘুম থেকে উঠে পড়েছি, আর এখানে আমাদের চা বানানোর যে উপকরণ দেওয়া আছে সেখানে চা তৈরি হচ্ছে। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, স্নান করে নিয়েছি, এবার চা খাবো। আমাদের কালকে বলা হয়েছে যে সকাল 6টার সময় আমাদের সাফারি শুরু হবে, তো 6টার মধ্যে আমাদেরকে পুরোপুরি রেডি হতে হবে। একদম ফুল রেডি হয়ে গেছি ভাই, ফুললি প্রিপেয়ার্ড। এখন জ্যাকেটটা বার করলাম, এই রাইডে এসে ফার্স্ট টাইম জ্যাকেট ইউজ হচ্ছে। জ্যাকেটটা ইউজ করবো, ভাই জঙ্গলে যাবো, তাই সবুজ রঙের জ্যাকেট নিয়ে এসেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার জঙ্গল স্পেশাল প্যান্ট, জঙ্গল স্পেশাল প্যান্ট, আর ওইখানে জঙ্গল স্পেশাল জ্যাকেট। ওকে, তো এখন চলে এসেছি বনবিলাসের সামনে, আর এই যে আমাদের জিপ চলে এসছে জঙ্গল সাফারির জন্য। তো এই দাদা আছেন ড্রাইভার, আর আপনি আছেন গাইড। আর এই গাড়িতে করে আমরা গরুমারাতে যাব, ওয়াচ টাওয়ারে। আমরা পৌঁছে গেছি একদম গরুমারা ন্যাশনাল পার্কের গেটের সামনে। দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের গাড়িটা কিন্তু সেকেন্ড গাড়ি, হচ্ছে ফার্স্ট গাড়ি, এটা হচ্ছে সেকেন্ড গাড়ি। এই হচ্ছে আশপাশের পরিবেশ, এটা হচ্ছে কাউন্টার। সুন্দর চা বাগানের মধ্যে কুয়াশা জমে আছে, দারুণ লাগছে। আর এই রাস্তাটা দিয়ে আমরা যাবো সোজা। তো মোটামুটি এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে দেখা যাক যে কটার সময় আমরা শুরু হয় আমাদের জার্নি। আমি তো খুব এক্সাইটেড, কারণ বুঝতে পারছি না, এখনও শিওর না যে কিছু দেখতে পাবো কিনা। দেখা যাক কপালে থাকে। আমাদের গাড়ি কিন্তু যাত্রা শুরু করে দিয়েছে, দেখা যাক কিছু দেখতে পাওয়া যায় কিনা। টোটাল আমরা 6 জন আছি এই গাড়িতে, এই যে আমাদের 6 জন জঙ্গলি ডগেস ভাই। আমরা ওই গরুমারার গেট থেকে 7 কিলোমিটার ভিতর অবধি যাব। আমরা যাব যাত্রী প্রসাদ ওয়াচ টাওয়ার অবধি। এবার হাতির যে থাকার জায়গা সেটা তোমাদের দেখাই। কুন্তিয়াতি আমি বলছিলাম সকালবেলায় যে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে যে হাতিগুলো চাকরি করে তাদের, এদের মাইনে হয় তো। হ্যাঁ, গভর্নমেন্ট, এদের মাইনে হয়, এদের পেনশন আছে। এইসব কুন্তিয়াতি দেখো। সামনে হরিণ পালিয়ে গেল। আরেকটা আছে ওই গাছের গোড়ায়, ডান দিকে একদম গাছের গোড়ায় আরেকটা রয়েছে, ও রাস্তা পেরোবে। কুচো বাচ্চা একটা, বার্কিং ডিয়ার তো। হরিণ দেখো। এই দেখো জঙ্গলের ভিতরে, দারুণ। একসাথে দুটো আছে। হ্যাঁ, এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে প্রবেশ করলাম। এখানে ডোবা আছে, সেখানে লবণ খেতে আসে সবাই, সল্ট পিট।
আমরা এবার জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, হেঁটে হেঁটে আরেকটা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। ওই যে ওইখানটায় যাবে, ওই ছাউনিটাতে। একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছে। এই রাস্তাটা দিয়ে যদি সোজা চলে যেতে পারতাম মূর্তি নদীর ধারে, দারুণ হতো। সবাই দৌড়াচ্ছে, তার মানে কিছু একটা দেখতে পাওয়া গেছে। ওই যে ওই যে গন্ডার, শেষ পর্যন্ত গন্ডার দেখা গেল। আর এই যে যেখানটায় এসে আমরা গন্ডার দেখতে পেলাম, এটার নামই হচ্ছে রাইনো পয়েন্ট। দেখো, এটার নামই হচ্ছে রাইনো পয়েন্ট। রাইনো পয়েন্টে এসে ফাইনালি সার্থক হলো, গন্ডার দেখতে পেলাম। যখন আমাদের এখানে যখন বন্যা হয়, পাহাড়ি নদী তো স্রোত তো বেশি, তখন এখানে জঙ্গলি হাতি ঢুকে গেলে, দল হাতিটা যখন নদী পার হয়, ওই মুহূর্তে নদী বেড়ে আসে, তখন মা বাচ্চা সহ পার হয়, তখন ওই বাচ্চাগুলো ধরতে পারে না, বাচ্চাগুলো ভেসে চলে যায়। মা বাধ্য হয়ে দলের সঙ্গে চলে যায়। তখন এখানে বাইরে গিয়ে নদীতে ভেসে গিয়ে গ্রামের লোক দেখাদেখি হওয়ার পর বন দপ্তরকে খবর দেয়। তখন বন দপ্তর গরু মারাতে নিয়ে আসে। এখানে যখন ছোট দুধ খায়, তখন কি করে, ঘাস খেতে শুধু শিখেনি, ওরা তখন কী করে, ল্যাকটোজিন, যতদিন ঘাস খেতে না শিখে ততদিন ল্যাকটোজিনই খাওয়ায়। আচ্ছা আচ্ছা। ল্যাকটোজিন খেয়ে যতদিন যখন ঘাস খাওয়া শিখে যায়, তখন থেকে ল্যাকটোজিন বন্ধ করে দেয়। দেখতে দেখতে সময় হয়ে গেল 9:30, তার সঙ্গে সময় হয়ে গেল ব্রেকফাস্টের। ভেবেছিলাম মূর্তি নদী ঘুরে এসে ব্রেকফাস্ট করব, বাট খিদে পেয়ে গেছে, ভোর ভোর উঠেছি, তো এখন খাবার খেতে হবে। খাবারে কি আছে দেখাই। এখানে রয়েছে ব্রেড, তার সঙ্গে রয়েছে জ্যাম, বাটার, তার সঙ্গে রয়েছে ফল, আর এখানে রয়েছে ডিম। সো এবার ব্রেকফাস্ট করব, করে তারপরে একদম রেডি হয়ে একদম তারপরেই যাব হচ্ছে মূর্তি নদীর ধারে, এবং সেখান থেকে বেরিয়ে যাব আমাদের আজকের ডেস্টিনেশনের দিকে। ফটাফট খেয়ে নিই, লেট করবো না, পাউরুটি ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। বন্ধুরা চলো এবার এই পুরো বনবিলাস প্রপার্টিটা তোমাদের একটু ঘুরে দেখাই। সবার আগে তোমাদের বলি যে বনবিলাস প্রপার্টিতে তোমরা কী কী ফেসিলিটি পাবে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটা লনে। তোমাদের যদি ডেস্টিনেশন ওয়েডিং বা কোনো পার্টি, বার্থডে, অন্নপ্রাশন বা অন্য কিছু করার থাকে, তাহলে কিন্তু তোমরা এই লনটাকে ইউজ করতে পারো। এটা কোনো ডেস্টিনেশন ইভেন্টের জন্য খুব ভালো একটা জায়গা। এই লন উইথ রুম তোমরা কিন্তু রেন্টে নিতে পারবে। এবার আরেকটা জিনিস যেটা স্পেশাল এখানে আছে, আমি বলেছিলাম তোমাদের পরে দেখাবো, সেটা এসো আমার সাথে দেখাই। অলরেডি তোমরা ড্রোন শটে কিছুটা দেখেছো, বাট আরও ভালো করে তোমাদের সামনে থেকে দেখাবো। ওয়েলকাম টু দ্য পুল গাইজ। ওইদিকে রয়েছে বেবি পুল, আর সামনে বড়দের জন্য পুল, বেশ বড় পুল। একসাথে এখানে 20 to 25 পিপল আরামসে এখানে এনজয় করতে পারবে। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এই পুল সাইড, এবং পাশাপাশি এই জায়গাটা দেখলেও তোমরা বুঝতে পারবে যে এখানে কিন্তু পুল সাইড পার্টিও তোমরা করতে পারবে। সো এটা একটা দারুণ ফিচার। মূর্তি ডুয়ার্সে লাটাগুড়ির একদম পাশে, গরুমারা অভয়ারণ্যের কোলে কিন্তু এই বনবিলাস ফ্যামিলি রিসর্ট। তো চলো এবার তোমাদেরকে নিয়ে যাই রুমগুলোতে। এখানে 3টে ক্যাটাগরির রুম আছে। বাঁদিকে যে 4টে রুম তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব কাপল কটেজ। আর সামনে এই বিল্ডিংয়ে যেখানে আমরা ছিলাম, এই বিল্ডিংটাতে মোট 4টে রুম আছে। তোমরা দেখবে এই 4টে রুমের মধ্যে নিচের রুম দুটো হচ্ছে ট্রিপল বেড, আর উপরের যে দুটো রুম আছে সেগুলো ডাবল বেড। রুমের মধ্যে কী অ্যামিনিটিস আছে সেটা তো তোমাদের কালকে দেখিয়ে দিয়েছি। প্রত্যেকটা রুমের সেম অ্যামিনিটিস পাবে, এবং প্রত্যেকটা রুমই কিন্তু ডিলাক্স ক্যাটাগরির রুম। ডাবল বেড যে রুমগুলো আছে সেগুলো সব কিং সাইজ বেড, আর নিচে যে দুটো কটেজ নাম্বার 5 অ্যান্ড কটেজ নাম্বার 6-এ রয়েছে একটা কুইন সাইজ বেড এবং একটা সিঙ্গেল বেড। ওকে, এবার তোমাদের ট্যারিফগুলো বলি। আমার ডান দিকের
এই কাপল কটেজগুলো পার রুম 2950 রুপিস উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এই যে বিল্ডিংটায় আমরা ছিলাম, এই বিল্ডিংয়ের নিচে যে ট্রিপল বেডরুমগুলো আছে এগুলো হচ্ছে সব 3650 টাকা পার রুম। উপরে যে রুমগুলো আছে সেগুলো 3450 টাকা পার নাইট উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এবার এই রেটটা কিন্তু সিজন অনুযায়ী ভ্যারি করতে পারে। এখানে খাবারের প্রচুর অপশন আছে, তো তোমরা আলা কার্টে খাবার কিন্তু অর্ডার করতে পারো অথবা একেবারে উইথ মিলও বুকিং করতে পারো। তো বন্ধুরা, নিরিবিলিতে শান্তিতে নিজের ভালোবাসার মানুষের সাথে অথবা পরিবার পরিজনের সাথে জঙ্গলের একদম কাছে যদি একটা বা দুটো রাত তোমরা কাটাতে চাও, তাহলে মূর্তিতে এই ওয়ানবিলাস ফ্যামিলি রিসর্ট ক্যান বি ইয়োর ডেস্টিনেশন। এখানে এসো, এখানকার মানুষের সার্ভিস, এখানকার মানুষের ব্যবহার, এখানকার রুমগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা সব তোমাদের ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, দেখো সব কিছুর ক্যাটাগরি থাকে, সেরকম প্রপার্টিরও ক্যাটাগরি থাকে। এটা কিন্তু সেই বাজেট ক্যাটাগরির প্রপার্টি নয়। এখানে যে সার্ভিস তোমরা পাবে, এখানে যে অ্যামিনিটিস, যে খাবারের কোয়ালিটি, এখানে যে সমস্ত ফেসিলিটিস তুমি পাবে, সেগুলো কিন্তু এই প্রপার্টি যে ট্যারিফ তার তুলনায় অনেক বেশি। একটা সুইমিং পুলওয়ালা প্রপার্টি এবং যেখানে প্রত্যেকটা রুমে এসি আছে গরমকালের জন্য স্পেশালি, এবং এত সুযোগ সুবিধায় ভরপুর, সেগুলো যদি হিসাব করে দেখা যায় তাহলে পার হেড ওই 2000 টাকা মতন পড়ে উইথ ফুড। বাট এখান থেকে যে এক্সপিরিয়েন্সটা তোমরা নিয়ে যাবে, দ্যাট উইল বি মানে কী বলবো, অমূল্য ভ্যালু। সো আমি বলবো নেক্সট টাইম যদি তুমি ফ্যামিলিকে নিয়ে বা বন্ধুদের সাথে অথবা নিজের ভালোবাসার মানুষের সাথে ডুয়ার্স ঘুরতে আসার প্ল্যান করছো, লাটাগুড়িতে কোথাও থাকার প্ল্যান করছো, তাহলে এই মূর্তি বনবিলাস তোমরা বুকিং করতে পারো। চলো এবার তোমাদের সাথে দেখা করাবো কৌশিকদার, যে এই পুরো প্রপার্টির ওনার, এবং তার থেকে কিছু তথ্য জেনে নেব তোমাদের জন্য। আর চেষ্টা করব যে আমার ফেসবুক পেজ বা আমার ইউটিউব চ্যানেলের ফলোয়ার্সদের জন্য যদি কোনো স্পেশাল ডিসকাউন্ট পাওয়া যায় সেটারও চেষ্টা করব। যেরকম বললাম, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কৌশিকদার সাথে। এই কৌশিকদারই হচ্ছে এই প্রপার্টি। তোমার বাড়ি তো শুনেছি কলকাতার দিকে, তো সেখান থেকে এত দূরে উত্তরবঙ্গে মূর্তিতে এসে এরকম একটা প্রপার্টি বানানোর কথা মাথায় এলো কীভাবে? প্রথমেই বলি, এটা সম্পূর্ণ হচ্ছে প্রকৃতি প্রেমের সঙ্গে সব পুরো ব্যাপারটা জড়িত। আমরা প্রচণ্ড ঘুরতে ভালোবাসি। এই ঘোরার ক্ষেত্রে নানা রকম ঘুরতেই এই একটা রিসোর্ট বা হোমস্টে এরকম একটা বানালে ভালো হয়। উত্তরবঙ্গের বুকে আমাদের এত সুন্দর জায়গা, তার জন্যই এর প্ল্যানিং আর কি। আচ্ছা, এখানে কোথা থেকে মানুষরা আসেন? সারা ভারতবর্ষ থেকেই আসে, তবে মেনলি ওয়েস্ট বেঙ্গল থেকে বেশি আছে। এছাড়াও ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ব্যাঙ্গালোর, দিল্লি সব জায়গা থেকেই মানুষ আসে। আচ্ছা, তো বুঝতে পারছো এখানে কিন্তু অলরেডি অনেক মানুষ, অনেক টুরিস্ট এসে ঘুরে গেছেন, এবং আমি নিজে পার্সোনালি এনাদের গুগল রিভিউ চেক করেছি, 300রও বেশি রিভিউ আছে, এবং তোমরাও চাইলে রিভিউগুলো একটু দেখে নিও। 4.9 রেটিং আছে এই প্রপার্টিটা। ওকে, আর দাদা এবার একটা রিকোয়েস্ট আমার ফলোয়ারদের জন্য, যে আমার যারা ইউটিউব চ্যানেল দেখে বা আমার যারা ফেসবুক পেজটা দেখে, তারা যদি এখানে ঘুরতে আসে তাদের জন্য কি এক্সট্রা ফেসিলিটি দেওয়া? অবশ্যই ফেসিলিটি দেওয়া হবে। তোমার যে কোনো গ্রুপ মেম্বার হোক বা তোমার চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য আমরা 10% ডিসকাউন্ট দেবো। ফ্ল্যাট বুকিং, রুম বুকিং, লজিংয়ের ওপরে। আর এখানে সব রকমের খাওয়া দাওয়ার সিস্টেম আছে। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর আলাকাটেই আছে, যা ইচ্ছা খেতে পারবে, এবং প্যাকেজও আছে। একটা কথা বলতে ভুলে গেছিলাম, এখানে কিন্তু বনফায়ারও হয় শীতের সময়, সব কিছু হয়, মানে সব কিছু হয়। ওকে, সো ঠিক আছে বন্ধুরা, তাহলে কথা হয়ে গেল। তোমরা বনবিলাস এসে আমার চ্যানেলের ফলোয়িংটা দেখাও, এবং 10% ফ্ল্যাট ডিসকাউন্ট হোটেল বুকিংয়ের উপর, শুধু স্টের উপর কিন্তু। ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ।
তো দেখো এবার আমরা এখান থেকে বেরোবো, এখান থেকে বেরিয়ে যাব মূর্তি নদীর ধারে। তবে তার আগে তোমাদেরকে জানিয়ে রাখা দরকার যে এই স্টেকেশন থেকে তোমরা কোথায় কোথায় সাইট সিন করতে পারবে। দেখো মূর্তি থেকে তোমরা আমাদের মতন জঙ্গল সাফারি করতে পারো গরুমারা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। তারপরে তোমরা এখানে লুপ ব্রিজ দেখতে যেতে পারো বাগড়াকোটে। এখান থেকে তোমরা একই দিনে লাভা ঘুরে চলে আসতে পারো। পাশাপাশি চাপড়ামারি ফরেস্ট এবং ঝালং বিন্দু ঘুরে চলে আসতে পারো তোমরা একই দিনে। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলে রাখি যে তোমরা যদি এখানে ট্রেনে করে আসো তাহলে তোমাদের পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি কী আছে। তোমরা যদি কলকাতা থেকে বা অন্য কোনো জায়গা থেকে এনজেপি অবধি ট্রেনে করে আসো তাহলে এনজেপি থেকে মূর্তির বনবিলাস ফ্যামিলি রিসর্টে আসতে একটা সময় ওয়ান সাইডে 2800 টাকা দিতে হয়, 2800। এছাড়াও তোমরা যদি নিউ মাল জাংশনে নামো এবং সেখান থেকে যদি তোমরা এই প্রপার্টিতে আসো তাহলে টোটোয় করে তোমরা চলে আসতে পারবে। তার জন্য একটা টোটোকে তোমাদের 250 থেকে 300 টাকা দিতে হতে পারে। এবং যদি তোমরা সময় করে আসো তাহলে সেখানে 700 থেকে 800 টাকা ভাড়া হতে পারে ওয়ান সাইড, একদিকে, শুধু আসার জন্য বা শুধু যাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা আমাদের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমরা এই বনবিলাস রিসর্ট থেকে সোজা যাব হচ্ছে মূর্তি নদীর ধারে। টাটা, চলো। বেরিয়ে ডান দিকে গেলে মূর্তি নদী। বাবুরে, নদীটা কোন দিকে? নদী কোন দিকে? নদী আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ। নদী ওই দিকে। বাচ্চাদের কথা কত মিষ্টি লাগে। হ্যাঁ, এই রাস্তাটা কিন্তু একদম নতুন বানিয়েছে, যেটা দেখতে পাচ্ছি। আমি কিন্তু অলমোস্ট মূর্তি নদীর ধারে চলে এসেছি। এই যে মূর্তি নদী বাঁ দিকে। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম একদম মূর্তি নদীর কোলে। দেখো, এই হচ্ছে মূর্তি নদী। এই নদীর ভিউ দেখার জন্যই কিন্তু দিক বিদিক থেকে প্রচুর মানুষ ছুটে আসেন এই জায়গায়। এখন তো হার্ড লাইট হয়ে গেছে। যদি তোমরা সানসেটের সময় বা সানরাইজের সময় এই নদীর ধারে আসতে পারো তাহলে কিন্তু এই জায়গাটা তোমাদের খুব ভালো লাগবে। আর বনবিলাস থেকে এই জায়গাটা বাইকে করে আসতে ম্যাক্সিমাম 5 মিনিট সময় লাগবে, ঠিক আছে। আর ওখান থেকে তোমরা টোটো রিজার্ভ করেও কিন্তু এখানে আসতে পারো। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা মূর্তির বনবিলাস রিসর্ট এবং এই লাটাগুড়ি মূর্তি ঘুরে বেড়ানোর যে গল্পটা তোমাদের ভালো লাগলো। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে, তোমার পরিবার পরিজনের সাথে। সো এই ভিউ সঙ্গে নিয়ে শেষ করলাম আজকের ভিডিও। দেখা হবে পরের এপিসোডে। যারা তোমরা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিও শেষ করার আগে বলে রাখি, আজকে মানে 2 ডিসেম্বর 2025 আমরা মূর্তি থেকে বেরিয়ে যাচ্ছি কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম পুডুংয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা বাগড়াকোটের লুপ ব্রিজ এবং আরও কিছু সুন্দর সুন্দর জায়গা দেখতে দেখতে যাব, যেটা আমি পাবলিশ করব এর পরের এপিসোডে। সো মিসিং ইয়ার্সের সঙ্গে থাকো উত্তরবঙ্গের দারুণ দারুণ জায়গা ঘুরে দেখার জন্য। ভালো থেকো, টাটা।